ইতিহাসে এমন কিছু নাম আছে তাই না, যেগুলো শুনলেই আমাদের চোখের সামনে বীরত্ব আর জয়ের একটা ছবি ভেসে ওঠে। আজকে আমরা ঠিক এমনই একজনের কথা বলবো, সিকান্দার, বা যাকে আমরা আলেকজান্ডার দ্য গ্রেট নামে চিনি। সেই কিংবদন্তি যোদ্ধা, যিনি নাকি কোনো দিন কোনো যুদ্ধেই হারেননি। কিন্তু প্রশ্নটা হলো, সত্যিই কি তিনি অপরাজেয় ছিলেন? ভাবুন তো একবার, এটা কিভাবে সম্ভব? একজন মানুষ তার ছোট্ট একটা সেনাবাহিনী নিয়ে কিভাবে এতগুলো বিশাল সাম্রাজ্যকে একের পর এক হারিয়ে দিলেন? আর তার চেয়েও বড় রহস্যটা কি জানেন? যিনি কোনোদিনও হারেননি, তার মৃত্যু কেন হলো এত কম বয়সে আর এত অদ্ভুতভাবে? চলুন এই অসাধারণ গল্পের গভীরে ঢোকা যাক। যে কোনো বড় গল্পের শুরুটা হয় তার নায়ককে দিয়ে, তাই না? সিকান্দরের গল্পটাও ঠিক তেমনই। তার এই যে উত্থান, এর পেছনে ছিল এক অবিশ্বাস্য পটভূমি। সিকান্দারের জন্মটাই ছিল একটা কিংবদন্তির মতো। লোকে তাকে সাধারণ মানুষ হিসাবে দেখতই না। ভাবা হতো তিনি নাকি স্বয়ং গ্রিক দেবতা জিউসের ছেলে। আর শুধু তাই না, একটা গল্প আছে যে তার জন্মের রাতে দেবী আর্টেমিসের মন্দির নাকি পুড়ে গিয়েছিল। কেন? কারণ দেবী নাকি সিকান্দারের জন্ম দেখতে এতটাই ব্যস্ত ছিলেন। তো এই যে একটা দৈব পরিচয়, এটা তাকে শুরু থেকেই একটা অন্যরকম আত্মবিশ্বাস আর বিশ্বাস স্বপ্ন দেখার সাহস দিয়েছিল। তারই প্রতিভা গড়ে তোলার পেছনে ছিলেন বিশ্বের সেরা কিছু মানুষ। ভাবুন তো, মাত্র ১৩ বছর বয়সে তার শিক্ষক কে ছিলেন? মহান দার্শনিক অ্যারিস্টটল। তার কাছ থেকে তিনি শুধু জ্ঞানই পাননি, শিখেছিলেন ধৈর্য আর কূটনীতি। এরপর ১৬ বছর বয়সে তিনি এমন একটা বুনো ঘোড়াকে বশ করলেন যেটা আর কেউই পারেনি। আর মাত্র ১৮ বছর বয়সেই বাবার সাথে চেরোনিয়ার যুদ্ধে অশ্বারোহী বাহিনীর নেতৃত্ব দিয়ে দেখিয়ে দিলেন তার সামরিক প্রতিভাটা ঠিক কোন পর্যায়ের। তবে তার জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি ছিল একটা স্বপ্ন যা তিনি তার বাবার কাছ থেকে পেয়েছিলেন। অনেক অনেক বছর আগে পারস্য সাম্রাজ্য গ্রিস আক্রমণ করেছিল। সেই অপমানের প্রতিশোধ নেওয়া, এটাই হয়ে দাঁড়ায় তার জীবনের প্রধান লক্ষ্য। আর ঠিক সেই প্রতিশোধের আগুন বুকে নিয়েই তিনি শুরু করেন তার জীবনের সবচেয়ে বড় অভিযান, অসম্ভবকে সম্ভব করার এক যাত্রা, পারস্য বিজয়। চ্যালেঞ্জটা যে কত বড় ছিল সেটা এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায়। গগামেলার যুদ্ধক্ষেত্রে একদিকে রাজা দারিয়াসের ১,০০,০০০রও বেশি সৈন্য, আর অন্যদিকে সিকান্দারের মাত্র ৪৭,০০০, মানে অর্ধেকেরও কম। যে কেউ বলবে এটা তো একটা অসম লড়াই। কিন্তু সিকান্দার তো সংখ্যা দিয়ে যুদ্ধ করতেন না, করতেন মাথা খাটিয়ে, কৌশল দিয়ে। তার প্ল্যানটা ছিল একেবারে অন্যরকম। প্রথমে তিনি পারস্য বাহিনীকে ইচ্ছে করে এগিয়ে আসতে দিলেন। তারপর তার সেনাবাহিনী এমন ভান করল যেন তারা পিছু হটছে। এটা দেখে পারস্য বাহিনী আরও এগিয়ে এলো, আর ঠিক তখনই তাদের লাইনে একটা ফাঁক তৈরি হলো। ব্যাস, ওই মুহূর্তটারই অপেক্ষা করছিলেন সিকান্দার। সাথে সাথে তিনি তার সেরা ঘোড়সওয়ারদের ওই ফাঁক দিয়ে পাঠিয়ে দিলেন পেছন থেকে আক্রমণ করার জন্য। আর তাদের টার্গেট কে ছিল জানেন? সরাসরি রাজা দারিয়াস। রাজা যখন দেখলেন তার নিজের জীবনই বিপদে, তিনি সোজা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলেন। আর নেতা পালালে যা হয়, বিশাল পারস্য সেনাবাহিনী মুহূর্তের মধ্যে ছত্রভঙ্গ হয়ে গেল। আর এর ফল ঐতিহাসিক। পারস্য সাম্রাজ্যের পতন ঘটল। মাত্র ২৫ বছর বয়সে সিকান্দার হয়ে উঠলেন এশিয়ার অধিপতি। এটা কিন্তু শুধু একটা যুদ্ধজয় ছিল না, এটা ছিল একটা যুগের শেষ আর নতুন আরেকটা যুগের শুরু। কিন্তু সিকান্দারের আসল মহত্ব শুধু তার যুদ্ধ জেতার মধ্যেই ছিল না। দেখুন, যুদ্ধ জেতা এক জিনিস, কিন্তু জেতার পর সেই বিশাল সাম্রাজ্য শাসন করা, শান্তি বজায় রাখা, সেটা কিন্তু আরও অনেক কঠিন। আর এখানেই তার আসল প্রতিভাটা বেরিয়ে আসে। সাধারণত বিজয়ীরা কি করে? পরাজিত দেশের সংস্কৃতি ধ্বংস করে দেয়, ভয় দেখিয়ে শাসন করে। কিন্তু সিকান্দারের রাস্তাটা ছিল একদম আলাদা। তিনি জোর করে কিছু চাপিয়ে দেননি, বরং সেখানকার স্থানীয় সংস্কৃতিকে সম্মান করেছেন। তিনি চেয়েছিলেন মানুষের মন জয় করে শাসন করতে। ভাবছেন কিভাবে করলেন এটা? আচ্ছা, শুনুন। তিনি কোনো কিছু ধ্বংস করার বদলে এক অবিশ্বাস্য কৌশল নিলেন। তিনি বিশ্বস্ত পারস্য গভর্নরদের তাদের পদেই রেখে দিলেন, নিজে পারস্যের পোশাক পরা শুরু করলেন, তাদের উৎসব পালন করতে লাগলেন, এমনকি তার সবচেয়ে বড় শত্রু দারিয়াসের মেয়েকে বিয়ে করে দুই সংস্কৃতির মধ্যে একটা সেতু তৈরি করলেন। শুধু তাই না, সাম্রাজ্যের কোষাগার সাধারণ মানুষের জন্য খুলে দিলেন, যাতে দেশের অর্থনীতিও আরও চাঙ্গা হয়। এর ফল কি হলো?
কোনো জোর জবরদস্তি ছাড়াই তিনি লক্ষ লক্ষ মানুষের আনুগত্য পেয়ে গেলেন। কিন্তু তার এই উদারনীতি কিন্তু সবার পছন্দ হয়নি, বিশেষ করে তার নিজের ম্যাসিডোনিয়ান কমান্ডারদের। তারা ভাবতে শুরু করল যে সিকান্দার বুঝি তাদের সংস্কৃতি ভুলে গিয়ে পারস্যের সংস্কৃতিকে আপন করে নিচ্ছেন। তাদের কাছে এটা ছিল এক ধরনের বিশ্বাসঘাতকতা, আর এর ফলেই তার বিরুদ্ধে শুরু হলো ভেতরের ষড়যন্ত্র। পারস্য তো জয় হল। এরপর সিকান্দারের নজর পড়ল আরও দূরে, ভারতের দিকে। তার জীবনের এই শেষ অধ্যায়টা একদিকে যেমন বীরত্বে ভরা, তেমনই ঢাকা এক গভীর রহস্যে। ভারতে এসে তিনি তার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধের মুখোমুখি হলেন। তার প্রতিপক্ষ কে ছিলেন? রাজা পুরু, সাহসিকতা আর বীরত্বের এক জীবন্ত উদাহরণ। রাজা পুরুর বীরত্ব দেখে সিকান্দার এতটাই মুগ্ধ হয়েছিলেন যে যুদ্ধ জেতার পরেও তিনি পুরুকে তার রাজ্য ফিরিয়ে দেন। শুধু তাই না, সম্মানের প্রতীক হিসেবে তাকে আরও কিছু এলাকা উপহারও দেন। ভাবুন তো, সেই যুগে পরাজিত শত্রুর প্রতি এমন সম্মান দেখানোটা ছিল অচিন্তনীয় একটা ব্যাপার। এটা প্রমাণ করে তিনি শুধু একজন বিজয়ী ছিলেন না, তিনি বীরত্বের কদরও করতে জানতেন। কিন্তু ভারতের অভিযান শেষ করে ফেরার পথেই সেই মর্মান্তিক ঘটনাটা ঘটে। ব্যাবিলনে মাত্র ৩২ বছর বয়সে হঠাৎ ১০ দিনের এক রহস্যময় জ্বরে আক্রান্ত হয়ে মারা যান সেই অপরাজেয় যোদ্ধা। তার বিশ্বজয়ের স্বপ্নটা অপূর্ণই থেকে গেল। কিন্তু তার মৃত্যু জন্ম দেয় এক অদ্ভুত রহস্যের। পুরনো ঐতিহাসিকরা লিখে গেছেন যে মৃত্যুর পর ৬ দিন পর্যন্ত তার শরীরে নাকি পচন ধরেনি। এটা কিভাবে সম্ভব? তার কি সত্যি কোনো দৈব শক্তি ছিল? তবে আধুনিক বিজ্ঞানীরা এর একটা সম্ভাব্য ব্যাখ্যা খুঁজে পেয়েছেন। তাদের ধারণা, সিকান্দারের হয়তো স্ট্রোকের কারণে প্যারালাইসিস হয়ে গিয়েছিল। এতে তার শরীরের অক্সিজেনের চাহিদা একদম কমে যায়, আর শ্বাসপ্রশ্বাসও প্রায় বন্ধ হয়ে যায়। এখন প্রাচীনকালের ডাক্তাররা তো আর পালস দেখতেন না, তারা নিঃশ্বাস পরীক্ষা করে মৃত্যু ঘোষণা করতেন। তাই খুব সম্ভবত সিকান্দার যখন কোমাতে ছিলেন তাকে ভুল করে মৃত ঘোষণা করা হয়েছিল, আর সেই কারণেই তার শরীরে পচন ধরতে দেরি হয়েছে। সিকান্দারের জীবনটা হয়তো খুব ছোট ছিল, কিন্তু তার প্রভাব আজও সারা বিশ্ব রয়ে গেছে। চলুন দেখি কেন হাজার হাজার বছর পরেও তিনি আমাদের মাঝে অমর হয়ে আছেন। তার রেখে যাওয়া উত্তরাধিকার মূলত কয়েকটি বড় স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমটা হলো হেলেনিস্টিক সংস্কৃতি, মানে গ্রিক আর প্রাচ্যের চিন্তাভাবনার এক দারুণ মিশ্রণ, যা পরের কয়েকশো বছর ধরে শিল্প, বিজ্ঞান আর দর্শনকে প্রভাবিত করেছে। দ্বিতীয়ত, তিনি এমন সব নতুন বাণিজ্য পথ তৈরি করেন যা বিশ্ব অর্থনীতিকে একটা নতুন দিশা দেখায়। এছাড়াও তার বানানো শহরগুলো হয়ে ওঠে জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র। আর তার যুদ্ধের কৌশল, সেটা তো আজও বিশ্বের সেরা মিলিটারি একাডেমিগুলোতে পড়ানো হয়। তিনি তার পুরো সাম্রাজ্যে ৭০টিরও বেশি শহর তৈরি করেছিলেন, আর তার মধ্যে অনেকগুলো শহর, যেমন মিশরের আলেকস্যান্ড্রিয়া, আজও বিশ্বের খুব গুরুত্বপূর্ণ শহর। শুধু এই একটা সংখ্যাই বুঝিয়ে দেয় তার প্রভাবটা কতটা বিশাল ছিল। দেখুন, তার অভিযানের ফলে শুধু সাম্রাজ্যের সীমানায় বাড়েনি, মধ্য এশিয়া আর ভারতের মধ্যে নতুন বাণিজ্য পথ খুলে গিয়েছিল, যা যুগ যুগ ধরে সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে। তার সেই অবিশ্বাস্য যুদ্ধকৌশল আজও বিশ্বের সেরা মিলিটারি একাডেমিগুলোতে শেখানো হয়। আর তার প্রভাব এতটাই গভীর যে ফার্সি, আরবি, সংস্কৃত প্রায় সব বড় সংস্কৃতিতেই তার নাম খুঁজে পাওয়া যায়। ভারতে খুব জনপ্রিয় একটা কথা আছে, জো জিতা ওহি সিকান্দার, মানে যিনি জেতেন তিনিই সিকান্দার। এই একটা বাক্যই বোধহয় তার পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট। সিকান্দার শুধু একটা নাম নয়, তিনি হয়ে উঠেছেন জয়ের চূড়ান্ত প্রতীক। একজন মানুষ তার এত ছোট জীবনে যে কতটা অর্জন করতে পারে, তার সবচেয়ে বড় উদাহরণ হয়তো তিনিই।